হ্যালো স্টুডেন্টস, অনেক দিন ফার্স্ট সামেটিভের কোনো ভিডিও আসেনি। আমি মানছি যে অনেক দিন একটা গ্যাপ চলে গেছিলো ভিডিওর। গ্যাসের আচরণ চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়েছিলাম। দুটো ভিডিও এসেছিলো গ্যাসের আচরণে, বা একটা ভিডিও এসেছিলো হয়তো সম্ভবত। তো এটা হচ্ছে গ্যাসের আচরণের সেকেন্ড ভিডিও। টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আজকে তো মাধ্যমিক এক্সাম ছিল 2025-এর, তো মাধ্যমিক 2025-এর ভিডিও মোটামুটি শেষ। 25-এর তো ভিডিও তো আর আসবে না, কারণ এক্সাম যেহেতু হয়ে গেল। তো এবার কিন্তু সব ভিডিও 2026-এর জন্যই আসবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আর যেখানে ডাউট লাগবে সেগুলো কমেন্ট সেকশানে জানাবে, আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, তোমরাও যদি ভালো করে পড়াশোনা করো তোমাদেরও এক্সাম ভালো হবে। আজকে সমস্ত স্টুডেন্টের এক্সাম ভালো হয়েছে, আমার সবাই মেসেজ করেছিল আজকে, ঠিক আছে, যে স্যার এক্সাম ভালো হয়েছে। তো তোমাদেরও ভালো হবে যদি তোমরা রেগুলারিটি মেনটেন করো। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা পড়েছিলাম, একটু মনে করিয়ে দিই যে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলা হয়েছিল না, পি ভ্যারিজেস 1/v, অর্থাৎ কি না, চাপ কিন্তু এক মিনিট, চাপ কিন্তু আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাই তো? আচ্ছা, ইঙ্কটা আর একটু ডিপ নিতে হবে। ওকে, তো পি ভ্যারিজেস 1/v এটা কিন্তু আমরা পড়েছিলাম। কে স্থির থাকতে হবে, এম এবং টি স্থির থাকতে হবে, অর্থাৎ কি না, ভর এবং তাপমাত্রা কিন্তু স্থির থাকতে হবে বয়েলের সূত্রতে, ঠিক কি না বলো? সেখান থেকে আমরা কি পড়েছিলাম যে পি ইকুয়ালস টু কে বাই ভি, যেখানে কে হচ্ছে ধ্রুবক, কারণ আমরা সবাই জানি যে প্রপোর্শনাল চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে কিন্তু একটা ধ্রুবক নিতে হয়। তো যার জন্য এই ধ্রুবকটা কিন্তু এখানে এসেছে। বেশ ভালো কথা। তাহলে দেখো, এখানে তারপরে আমরা কি লিখতে পারি, পি ভি সমান কে, অর্থাৎ কি ধ্রুবক। সো P1 V1 ইকুয়াল টু P2 V2, এইগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে পড়েছিলাম। আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে, আমি লিঙ্ক কমেন্ট সেকশানে দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে একটা জিনিস দেখো, বয়েলের সূত্র তখনই মানবে যখন যখন ভর স্থির থাকবে আর তাপমাত্রা স্থির থাকবে, নইলে কিন্তু বয়েলের সূত্র মানামানির কোনো গল্প নেই। এইটা কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। বোঝা গেল কি বললাম? তাহলে যদি এম স্থির না থাকে তাহলে বয়েলের সূত্র মানবে না, ঠিক? আর বয়েলের সূত্র কি বলছে না, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। বেশ, এইবার এখানে দেখো একটা কোশ্চেন আছে। আমি অভিনবর বই ফলো করছি, তোমরা অভিনবর বই ফলো করতে পারো, বইটা ভালো বই, নইলে তোমরা যে কোনো বই ফলো করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? সব বই কম বেশি ওই একই কন্টেন্ট থাকে, ঠিক আছে? তো আমি যে ছবিগুলো নিচ্ছি সব অভিনবর বই থেকে, একবার জানিয়ে রাখলাম, তোমাদেরও সুবিধা হবে। দেখো, বলছে জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের ওপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? বলি জিনিসটা কি। আচ্ছা, জলাশয়ের তলদেশে, মনে করো এটা একটা জলাশয়, ঠিক আছে? জলাশয়ের তলদেশে যে বায়ুর বুদবুদটা আছে তার উপরে চাপ কিন্তু অনেক বেশি, এতটা জল কিন্তু এর উপরে চাপ দিচ্ছে। তাহলে চাপ যদি বেশি হয় তাহলে আয়তন কি হবে? কম হবে, ঠিক আছে? এবার যত ও উপরের দিকে উঠে আসছে তত চাপ কমছে, অর্থাৎ আয়তন কিন্তু বাড়ছে, ঠিক আছে? সেই জন্যই এখানে বলেছে, দেখো এই যে গভীরতা বেশি হওয়ায় জলাশয়ের তলদেশে অবস্থিত বায়ুর বুদবুদের ওপর জলের চাপ বেশি থাকে। চাপ বেশি থাকলে বুদবুদের আয়তন কম হয়। বুদবুদটি যত উপরে উঠতে থাকে জলের গভীরতা তত কমতে থাকে, আর গভীরতা কমতে থাকলে বুদবুদের ওপর জলের চাপও ক্রমশ কমতে থাকে, তাই কিন্তু বুদবুদটা বাড়তে থাকে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? কারণ বয়েল কি বলছে, চাপ যদি কমে তাহলে আয়তন বাড়বে, আর যত উপরে উঠে আসছে বুদবুদটা তত জল তো কমছে না, যত উপরে উঠে আসছে তত জল কমছে তার উপরে, ঠিক আছে? তাহলে চাপও কমছে, আর চাপ কমলে কিন্তু আয়তন বাড়বে। ওকে ওকে স্যার, নো প্রবলেম স্যার। এইবার নেক্সট দেখো, বলছে বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? বুঝতে হবে জিনিসটা। বয়েল কি বলছে, পি ভ্যারিজেস 1/v, তার মানে চাপ বাড়লে আয়তন কমবে। কিন্তু বেলুন যখন ফোলাচ্ছি আমরা ফুঁ দিয়ে, তখন চাপও বাড়ছে আয়তনও বাড়ছে, তাহলে তো বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু না, লঙ্ঘিত হচ্ছে না, কারণ বয়েল বলেছিল ভর এবং তাপমাত্রা স্থির থাকবে, তবেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে, নইলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। এবার তুমি যখন বেলুন ফোলাচ্ছ তখন ফুঁ দিচ্ছ, তখন বায়ু কিন্তু বেলুনের ভেতরে যাচ্ছে, তাহলে ভর বাড়ছে, তো তাহলে বয়েলের সূত্র কি আমরা কাজে লাগাতে পারবো? পারবো না, এখানে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না। তাই লেখা আছে, দেখো এখানে, দেখো
নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফুঁ দিয়ে বাতাস ভর্তি করলে বেলুনের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপও বৃদ্ধি পায়। আপাতভাবে এটি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়, কিন্তু বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ফুঁ দিয়ে বাতাস ভর্তি করলে বেলুনের মধ্যে বায়ুর ভর স্থির থাকে না, বরং বৃদ্ধি পায়। ফলে বেলুনের আয়তন ওর ভেতরের বায়ুর চাপ দুই বৃদ্ধি পায়। তাই কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার আমরা আসছি কিন্তু চার্লসের সূত্র। দেখো, চার্লসের সূত্র পড়ার আগে আমার কথাটা শোনো, গল্পটা শোনো, গল্প শুনলেই হয়ে যাবে। দেখো, একদম ফ্রি মাইন্ডে মন দিয়ে শোনো, ঠিক আছে? বই খুললেই পরে বুঝতে পেরে যাবে। ওকে, দেখো কি বলছে। মনে করো তোমাকে আমি একটা গ্যাস জারে গ্যাস দিয়েছি। এখানে একটা গ্যাস জারে, এর ভেতরে গ্যাস আছে, যে কোনো গ্যাস একটা আছে, আদর্শ গ্যাস আছে কোনো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, তুমি এর তাপমাত্রা যত বাড়াবে না, এর আয়তন তত বাড়বে। মনে করো এখানে একটা পিস্টন লাগানো আছে, তো এর তাপমাত্রা তুমি যত বাড়াবে, এই পিস্টনটাকে ঠিলে ওপরের দিকে তুলে দেবে, এর তাহলে আয়তনও বাড়বে, অর্থাৎ প্রসারিত হবে। ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলাম যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। কিন্তু তুমি কোশ্চেন করবে, স্যার কত করে বাড়বে আয়তন? তখন চার্লস বলে একটা বিজ্ঞানী, তিনি বললেন, দেখো ভাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন মনে করো V0। তুমি যখনই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবে না, তখন এর আয়তন হয়ে যাবে V0 প্লাস V0/273। ঠিক কি বললাম? তার মানে কতটা বাড়ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়ছে। ঠিক। তুমি যখন আবার 1 ডিগ্রি বাড়াবে, মানে 2 ডিগ্রি করবে, তখন যেটা ছিল V0 প্লাস V0/273, এটা তো থাকবেই, তার সঙ্গে আবার এক্সট্রা V0/273 যোগ হবে। তাহলে কটা V0/273? দুটো V0/273। তাহলে কি হয়ে গেল বলো তো? V0 প্লাস 2V0/273। আশা করি ক্লিয়ার। এবার দেখো, তুমি 1 ডিগ্রি বাড়িয়েছো, 2 ডিগ্রি বাড়িয়েছো, এবার আমি বলছি আমি ইন জেনারেল টি ডিগ্রি বাড়াবো। তুমি বলবে যে স্যার, টি ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি যদি যান তাহলে আয়তন কত হবে আমি বলে দিতে পারবো। তখন হয়ে যাবে, দেখুন এখানে 1 ছিল, এখানে ছিল একটা 1/273, এখানে 2 ডিগ্রি করেছেন, এখানে কত এসছে? এখানে যদি আপনি V0 কমন নিয়ে নেন, এই লাইনটার পরে আমি এখানে লিখছি, দেখো V0 যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2/273। তাহলে 1 ডিগ্রি হলে 1/273, 2 ডিগ্রি হলে 2/273, তাহলে টি ডিগ্রি হলে T/273। তাহলে কত হবে টি ডিগ্রিতে? টি ডিগ্রিতে হবে, দেখো এখানটা আমি লিখছি, V0 ইন্টু 1 প্লাস T/273। এইটা বোঝা গেল? তাহলে এইটাকে আমি যদি VT ধরি, তা আয়তন, টি ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন যদি VT ধরি, তাহলে VT ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে V0 ইন্টু 1 প্লাস T/273। বলো ক্লিয়ার? একদম। চলো এইবার আমি তোমাদেরকে বইয়ে নিয়ে যাই। দেখো কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে, এই যে চার্লসের সূত্রের বিবৃতি তোমাকে পড়তে হবে। এখান থেকে কী কী পড়বে আমি সেগুলো একটুখানি বলে দিই। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, 1 মিনিট কালিটা একটুখানি চেঞ্জ করে নিই। দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয়, যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বুঝলে? যেটা বোঝালাম সেটাই লেখা আছে এখানে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার যা আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে বা কমবে। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। বলো ক্লিয়ার কিনা? ব্যাস, আর কিছু নেই। এইবার ব্যাখ্যা, আমি যেটা ওখানে বোঝালাম এটা এখানে লেখা আছে। দেখো, তোমাকে যদি ব্যাখ্যা দিতে বলো তাহলে এরমভাবে লিখে দিতে হবে। ধরা যাক স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রিতে কত হবে? V0/273। ঠিক আছে? তাহলে টি ডিগ্রিতে কত হবে? দেখো এখানে V0 কমন নেওয়া হয়েছে, তাহলে 1 প্লাস 1/273 যেটা দেখালাম। তাহলে টি ডিগ্রিতে কত হবে? এই দেখো
V0 কমন নিয়ে নাও 1 প্লাস T/273, ব্যাস ক্লিয়ার। তো এইখান থেকে কি প্রশ্ন হতে পারে, চার্লসের সূত্র বিবৃত করো, উপরের বিবৃতিটা দিতে হবে, আর ব্যাখ্যা করো বললে এই নিচেরটা লিখে দিতে হবে, ব্যাস আর কিছু নেই। নেক্সট, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা। দেখো কি বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখতে হবে। দেখো আচ্ছা তোমরা এখনই কি বললে যে স্যার দেখুন এই যে আপনি লিখেছিলেন সরি এই যে আপনি লিখেছিলেন ভিটি, এই ভিটি ইকুয়াল টু স্যার আমরা পেলাম V0 ইন্টু 1 প্লাস T/273, বলো ক্লিয়ার কিনা? ঠিক। আর যদি স্যার আপনি টেম্পারেচার কমান তাহলে স্যার এখানে মাইনাস দিন, 1 প্লাস মাইনাস T/273, বেশ ঠিক কথা। আচ্ছা আমাকে একটা কথা বলো এখানে, আমি যদি এই ইকুয়েশনে ভিটিটাকে 0 করে দিই, করে দিই তাহলে কি হবে বলো তো? তুমি বলবে স্যার কী আবার হবে, আপনি তাহলে V0 1 প্লাস T/273 এইটাকে আপনি 0 করে দিন, ব্যাস আবার কি? ঠিক আছে ক্লিয়ার। স্যার V0 তো 0 নয়, তাহলে এই গোটা ব্র্যাকেটটাকে কী হতে হবে, 0 হতে হবে, তাহলে 1 প্লাস T/273 ইকুয়াল টু 0, ঠিক। তাহলে T/273 ইকুয়াল টু -1, তাহলে T ইকুয়াল টু কত বলো তো? তাহলে T ইকুয়াল টু হয়ে গেল -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাস ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি করলেন স্যার? আমি তো কিছু বুঝতে পারলাম না, এটা আপনি কী বের করলেন? এই টেম্পারেচারটা তাহলে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে আয়তন কত হয়ে গেল? আয়তন 0 হয়ে গেল। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাই এই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল? এই দেখো চার্লসের সূত্রানুযায়ী নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্ণেয় আয়তন 0, ঠিক আছে। সুতরাং চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু সমস্ত গ্যাসের আয়তন 0 হয়, অর্থাৎ গ্যাসের আয়তন লোপ পায় মানে থাকে না, তাই এর থেকে কম উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়, ঠিক আছে, এটাই বলা হচ্ছে, কারণ ওখানে কোনো গ্যাসের আয়তনই থাকে না, ঠিক আছে। তাই একে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে -273 ডিগ্রিকে বলা হয়, 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? ওকে। নেক্সট, পরম শূন্য উষ্ণতা ও কেলভিন স্কেল। দেখো এই জিনিসটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে এই যে পরম শূন্য উষ্ণতার মান তোমরা পেলে, এইটা আমরা কোন স্কেলে নিলাম? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ স্যার আপনি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এটাকে নিয়েছেন। আমি যদি কেলভিন স্কেলে এটাকে নিতে চাই তাহলে কত হবে? দেখো এটাকে বলা হয় বা এটাকে ধরা হয় 0 কেলভিন। তার মানে 0 কেলভিনের মানই হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কেলভিন হচ্ছে কেলভিন স্কেল একটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী নামকরণ হয়েছে। কেলভিন কিন্তু তাপমাত্রার এসআই একক, ঠিক আছে, তাপমাত্রার এসআই একক, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, দেখো তাহলে তোমাকে যদি বলে যে পরম স্কেলে বা কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, তখন বলবে 0 কেলভিন। আর যদি বলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেল কাকে বলে? আচ্ছা আমাকে একটা কথা বলো, 0 কেলভিনই হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে একটা স্কেল শুরু হচ্ছে, যে স্কেলে শুরু কী দিয়ে হয়? 0 দিয়ে। তাহলে যার 0টাই হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেইটাই কেলভিন স্কেল। তাহলে তুমি কী লিখবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে 0 ডিগ্রি এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে একটা জিনিস তুমি বুঝে গেলে ভাই, যে কোনো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করতে গেলে 273 যোগ করতে হবে। ধরে নাও 2 ডিগ্রি সেন্টিগ্রেড, একে তুমি কেলভিনে করবে, তাহলে 2 প্লাস 273 তার মানে 275 কেলভিন। ক্লিয়ার কি বললাম? আবার মনে করো তুমি 5 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করবে, তাহলে কত হবে? 5 প্লাস 273
74, 75, 76, 77, 78, তাহলে 278 কেলভিন। ক্লিয়ার? ব্যাস ব্যাস। আর যদি উল্টোটা করতে হয় তাহলে বিয়োগ করতে হবে, 273 বিয়োগ করতে হবে, এই তো। তারপরে দেখো কি বলা হচ্ছে, এই যে উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প রূপ প্রতিষ্ঠা করো। এবার আমি একটা কথা বলি, এইখানে আমি আগে প্রতিষ্ঠা করে দিই, তারপরে তোমাদেরকে আমি বই থেকে বোঝাবো। দেখো তোমরা এখনই বললে আমাকে কি যে স্যার ভিটি ইকুয়াল টু, এই যে কোথায় বললে জানো, কোথায় বললে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 + T/273, এখানে কি বলা নেই নাকি এটা? আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু অন্যভাবে করা আছে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সেভাবেও কিন্তু সলভ করতে পারো, আবার এইভাবেও করতে পারো। ঠিক আছে ঠিক আছে, প্রথমে এটা দেখাই কি বলা আছে। দেখো আমরা এখন কি পড়লাম যে স্যার ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 + T/273, ভালো কথা। আমি দুটো টেম্পারেচার নিলাম আলাদা আলাদা, একটা T1, তাহলে তার জন্য আয়তন হবে V1, তাহলে কি হবে V0 ইন্টু 1 + T1/273। ঠিক আছে, এবার এটাকে তুমি V0টাকে রেখে দাও, 273 হবে লসাগু, ওপরে কত হবে 273 + T1। V0 ওপরটা কত হবে T1/273। স্যার T1 কেন নিলেন? এখনই বললাম যে কোনো টেম্পারেচারের সঙ্গে যদি আমরা 273 যোগ করি, কোনো টেম্পারেচারের সঙ্গে যদি আমরা 273 যোগ করি, তাহলে সেই টেম্পারেচারটা কি কোন স্কেলে চলে আসবে? কেলভিন স্কেলে। তাহলে এইটাও কি হয়ে গেল? এইটাও হয়ে গেল কেলভিন স্কেলে টেম্পারেচার, তাই এটাকে আমি ক্যাপিটাল T1 দিয়ে লিখে দিলাম। বুঝতে পেরেছো? বেশ, এবার আমি V2কে ধরছি, কি লিখবে স্যার? খুবই সহজ, 1 + T2/273, এই তো স্যার। তাহলে সেমভাবে কি হবে V0 ওই 273 + T2/273, ব্যাস। তাহলে V0 দেখো 273 + T2 মানে আবার ক্যাপিটাল T2/273। তুমি এইটাকে 1 নাম্বার সমীকরণ দিলে, এইটাকে তুমি দিলে 2 নাম্বার সমীকরণ। বলো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা এখানে জায়গা নেই যদি, ঠিক আছে, তাহলে কী করা যাবে? দেখো এতটা তোমরা একটু নোট করে নিতে পারো, ঠিক আছে? তারপরে আমি বলছি কি করব। কোন একটা দিক মুছতে হবে, নইলে জায়গা হবে না, একটা দিক মুছতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এখানটা হবে না, এখানেও হবে না। বেশ, দেখো আমি এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। দেখো এবার আমি 1/2 করছি, ঠিক আছে? এতটা হয়ে যাওয়ার পরে আমি 1/2 করছি। দেখো সবাই কেটে কুটে চলে যাবে। তুমি কী পাবে? বাঁ দিকে পাবে V1/V2, আর ডান দিকে দেখো V0 ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, 273 কেটে পালিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? T1/T2 কি দেখে নাও একবার। হ্যাঁ, T1/T2। তুমি এই সমীকরণটাকে, ওকে, এই সমীকরণ দিয়ে ভাগ করে দাও, দেখো এটা পেয়ে যাবে V1/V2 = T1/T2। ঠিক, দেখো এই যে V1/V2 বাঁ দিক ভাগ হয়ে গেল, ডান দিক যখন ভাগ হবে V0 কেটে পালিয়ে যাবে। ঠিক আছে, 273 কেটে পালিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে T1/T2। বলো ক্লিয়ার কিনা? তাহলে এই দিকে আমরা লিখতে পারি V ভ্যারিজ অ্যাজ T, ব্যাস। ওকে, এইটাই হলো কিন্তু চার্লসের সূত্রের বিকল্প রূপ, V ভ্যারিজ অ্যাজ T। তার মানে কি V1/V2 = T1/T2। এটাকে দেখো আমি আর একটা লাইন এক্সটেন্ড করছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এতটা তোমাদের আশা করি হয়ে গেছে, এটা মুছে দিলাম। দেখো এখান থেকে তোমরা কি লিখতে পারো? V1/T1 = V2/T2। যদি আরও থাকে আরও আসবে, V3/T3, V4/T4, চলতেই থাকবে। তাহলে ইন জেনারেল তুমি পরের লাইনে কি বলতে পারো? তুমি বলতে পারো যে স্যার দেখুন V/T এইটা হবে স্যার ধ্রুবক, V/T হয়ে যাবে স্যার ধ্রুবক, তাই না? V/T হয়ে যাবে স্যার ধ্রুবক। V/T যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে তারপরের লাইনে আমি কি লিখতে পারি? V ভ্যারিজ অ্যাজ T, ব্যাস। V ভ্যারিজ অ্যাজ T, উত্তর হয়ে গেল আমার। ক্লিয়ার? এইটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে চার্লসের সূত্রের বিকল্প রূপ প্রতিষ্ঠা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? চার্লসের সূত্রের লেখচিত্র। আজকের ক্লাস এইখানেই শেষ করব।
দেখা হবে খুব শীঘ্রই পরের ক্লাসে। দেখো তুমি কি বললে যে স্যার চার্লসের সূত্র আমি কী পেলাম, ভি ভ্যারিজাস টি। তার মানে বন্ধু ভলিউম যত বাড়ছে, মানে টেম্পারেচার যত বাড়ছে ভলিউমও তত বাড়ছে। আমি এই দিকে টেম্পারেচার নিলাম আর এই দিকে ভলিউম নিলাম, তাহলে দেখো যদি লিনিয়ারলি বাড়ে তাহলে এইটা হবে গ্রাফ, একদম সোজা, একদম মূল বিন্দুগামী হবে গ্রাফ। এই মূল বিন্দুগামী হবে গ্রাফ। ক্লিয়ার? এই যে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা আমাকে বলতে হবে এখানে, এই যে ডট ডট করে দেওয়া আছে না, আমি এই জায়গাটা একটুখানি বলি। দেখো ভিটি, দেখো ডট 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 দিয়ে এরকম করে টানা আছে। কেন দেওয়া আছে বলো তো এই গ্রাফটা এরকম? কারণ আমরা 0 কেলভিনে তো পৌঁছাতে পারি না। 0 কেলভিনে গ্যাসের আয়তন থাকেই না, শূন্য হয়ে যায়, তার আগেই আয়তন শূন্য হয়ে যায়, 0 কেলভিন পর্যন্ত যেতেও হয় না, সেই জন্য এটা ডট ডট দেওয়া আছে। বুঝতে পেরেছ? ওকে, দেখো ক্লিয়ার। আর এই জায়গাটায় একটা পয়েন্ট দেওয়া আছে, খুব ভালো পয়েন্ট, বলছে ক্রমবর্ধমান চাপে গ্যাসের আয়তন হ্রাস পায়, চাপ যদি বৃদ্ধি করো তাহলে লেখচিত্রগুলির চরিত্র একই থাকলেও নতি হ্রাস পায়। এই দেখো দুটো আলাদা আলাদা চাপে গ্রাফটাকে দেখিয়েছে, দেখেছো? এই গ্রাফটায় দেখিয়েছি দুটো আলাদা আলাদা চাপে, এইদিকে ভি, এইদিকে টি। হ্যাঁ, একটা গ্রাফ হচ্ছে এরকম আর একটা গ্রাফ হচ্ছে দেখো এইরকম। দুটো আলাদা আলাদা গ্রাফ কেন দেখিয়েছে? একটা হচ্ছে P1 মানে চাপ আর একটা P2 চাপ। বুঝতে পেরেছো? এখানে P1 গ্রেটার দ্যান P2, ঠিক? তাহলে চাপ যদি বাড়ে তাহলে নতি কমছে, নতি মানে কি? ট্যান থিটা। ঠিক আছে, দেখো চাপ বাড়লে কিন্তু নতি কমছে, এটা কম চাপ, এটা বেশি চাপের জন্য গ্রাফ, কিন্তু নেচারটা একই থাকছে, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, শেষ করলাম ভিডিওটা আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।